সবাই মনোযোগ দিয়ে এদিকে দেখা শুরু করি ভাইয়া পুরো। গত ক্লাসে আমরা সিএসএসের সিলেক্টরের বিষয়টা দেখছিলাম, তাই না? এই সিলেক্টরেরও কিন্তু পাওয়ার আছে। এখানে তো বেশ কয়েক রকমের সিলেক্টর দেখলেন আপনারা, যেমন আইডি সিলেক্টর, তার সাথে দেখলেন হচ্ছে আপনারা ক্লাস সিলেক্টর, তার সাথে দেখলেন হচ্ছে আপনারা এলিমেন্ট সিলেক্টর। আমি আবার বলি, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এই যে বিভিন্ন রকমের যে সিলেক্টরগুলো দেখলেন, এদের ভিতরেও একটা পাওয়ার আছে। কিছু কিছু সিলেক্টর সবচেয়ে বেশি পাওয়ারফুল, ওই সিলেক্টরের ভিতরে হচ্ছে যা দেওয়া হয় সেটাই হচ্ছে পায় সবচেয়ে বেশি। সো 3 রকমের সিলেক্টরের ভেতরে পাওয়ারফুল কে সবচেয়ে বেশি সেটা এখন আমরা একটু দেখব, একটু সেই বিষয়টা আমরা প্র্যাকটিস করব। আমি এখান থেকে কিছু বিষয় একটু পরিবর্তন করে দিই। দেখেন এইখানে একটু তাকান, আমি এইভাবে একটু লিখতেছি। এইখানে দেখেন একটা H1 এলিমেন্ট দেওয়া, H1 এলিমেন্ট দিয়ে আমি লিখলাম কালার রেড। এইখানে একটা ক্লাস দিচ্ছি H1। আচ্ছা, এই ক্লাসটার নাম কি আমি H1 দিতে পারবো? ক্লাস কি এই H1 নামে দিলে কোনো সমস্যা হবে? আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই H1 নামে তো একটা এলিমেন্ট আছে, আপনি যদি এখানে H1 নামে ক্লাস দেন তাহলে তো সমস্যা হতে পারে। না, কোনো সমস্যাই হবে না, কারণ এই H1 এর যে এলিমেন্টকে আপনি জাস্ট সরাসরি লিখে দেন। কিন্তু এই H1টার নাম দিয়ে যে একটা ক্লাস দিছি, দেখেন এখানে আমি ক্লাসটার নাম H1 দিচ্ছি আর H1 এর আগে হচ্ছে ডট দিয়ে দিলাম। কোনো সমস্যা হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনাই নেই। সো আমি এই এলিমেন্ট সিলেক্টর দিয়ে ওকে কালার রেড দিছি, ক্লাস সিলেক্টর দিয়ে ওকে ধরে ওকে বললাম হচ্ছে গ্রিন, আর এবার একটা আইডি সিলেক্টর দিব। আইডি সিলেক্টরের নামও না আমি হচ্ছে H1 রাখবো, এইটা লাগবে না, এটা বাদ দেন। আইডি সিলেক্টরের নামও হচ্ছে দিয়ে দিলাম আমি H1। এই যে H1 নামে আইডি সিলেক্টরটা, সেটাকে ধরলাম আর তার আগে হ্যাশ দিলাম। ওকে ধরে এই আইডি সিলেক্টরটাকে ধরে বলবো কালার ব্লু। এখন কথা হচ্ছে রেড, গ্রিন, ব্লু তিনটা তো দিলাম, এখন এখানে হচ্ছে পাবে কোনটা? বলেন, আপনারাই বলেন দেখি, মনে মনে হচ্ছে বলতে থাকেন। আপনাদের তো এগুলো নিয়ে আইডিয়া ক্লিয়ার থাকার কথা, যে কোনটা পাবে, কে পাবে, এটা তো হচ্ছে আইডিয়া ক্লিয়ার থাকার কথা এই জায়গায়। ওকে, মনে মনে অনেকেই চিন্তা করতেছেন ভাই ব্লু হবে, কারণ কি? কারণ হচ্ছে ব্লু সবার নিচে আছে। মানে সিএসএস হায়ারার্কির কথা তো মনে থাকার কথা আপনাদের। আমি তো একই জিনিস ধরে তিনবার এখানে ডিফাইন করলাম, তাই না? একই জিনিস এই একই টেক্সটকে আমি তিনভাবে ধরে আমি একই কাজ তিনবার করছি, কিন্তু আপনারা এই তিনবার একই কাজ করবেন না। আমি এই একটা কাজই তিনবার করছি, করার উদ্দেশ্য হচ্ছে একটাই। সেটা কি? সেটার উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখাইতে চাচ্ছি যে কোন সিলেক্টরটা পাওয়ারফুল বেশি। তো অনেকের মাথায় আবার এই চিন্তা চলে আসে যে আইডিটা সবার নিচে, তার মানে মনে হয় আইডিই পাইছে। না, অ্যাকচুয়ালি আইডিটা সবার নিচে দেখে আইডিটা যে পাবে তা না। দেখেন আমি আইডিটাকে সবার উপরেও বসাই দিলাম, কিন্তু আউটপুট আসবে আইডিটাই আগে। কেন? কারণ হচ্ছে আইডি সবচেয়ে বেশি পাওয়ারফুল। একটু আমি যদি ওয়েবসাইটটা যাই, পেজটা যদি হচ্ছে একটু রিলোড দিই, দেখেন এখানে ব্লু পাইছে। ব্লু কেন ব্লু পাইছে? কারণ আইডির পাওয়ার সবচেয়ে বেশি। আইডি যদি বাদ দিয়ে দেন তাহলে কে পাবে? তাহলে কারটা পাবে? আইডি বাদ। আইডির পরে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে ক্লাস। বলতে পারেন ভাইয়া ক্লাস তোর নিচে আছে, না, ক্লাসটাকে দেখেন আমি উপরে দিয়ে দিই, তারপরও রিলোড দেন, দেখেন ক্লাসটাই পাইছে, গ্রিন পাইছে সে। কারণ আইডির পরে পাওয়ারফুল হচ্ছে ক্লাস। আর তারপরে তো আসলে হচ্ছে আর কিছু থাকেই না, ডিসেন্ডেন্ট এখন খালি, আর কিছু নাই আর কিছু নাই এখন হচ্ছে এই ট্যাগ, মানে এলিমেন্ট সিলেক্টর আছে। সো এই কারণে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর যেটা আছে সেটাই হচ্ছে সে পাবে, শুধু রেড আছে শুধুমাত্র, এই কারণে হচ্ছে শুধুমাত্র হচ্ছে এখন রেডটাই পাবে। আপনারা কি এটা বুঝতে পারছেন যে এরকম তিনটা সিলেক্টর যদি কোনো একটা এলিমেন্টে ব্যবহার করেন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে আইডি, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি আমরা আইডি সিলেক্টর দিয়ে বেশি কাজ করব? জি না ভাইয়েরা, পুরা সম্পূর্ণ একটা প্রজেক্টে কোনো একটা এলিমেন্টে কোনো একটা কন্টেন্টে একটা আইডি একবারই হচ্ছে দেওয়া হয়। একটা আইডি, এই টোটাল আইডিটা ইউনিক, আইডি দিয়ে বেশি একটা কাজ হয় না, সবচেয়ে বেশি কাজ হয় হচ্ছে এই ক্লাস দিয়ে। ভাইয়েরা পুরো আমরা এখন পরের পার্টটাতে যাব, পরের পার্টে আমরা একটু এখন মেজারমেন্ট ইউনিট নিয়ে আলোচনা করব। মেজারমেন্ট ইউনিট, আবার বলতেছি, এই যে সিলেক্টর যে একটু আগে দেখলেন, ক্লাস, এলিমেন্ট আর হচ্ছে আইডি সিলেক্টর, আমরা আমাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি ক্লাস সিলেক্টর দিয়ে বেশি কাজ করব। আর এখন আমরা একটু মেজারমেন্ট ইউনিট দিয়ে কাজ করব, কোন একটা কন্টেন্টকে আমরা পরিমাপ করব। উইথ হাইটের কথা মনে আছে? ওই উইথ হাইট দিতে যে মেজারমেন্ট ইউনিট দিছিলাম আমরা। সো আজকে এই মেজারমেন্ট ইউনিটের আরও কিছু কাজ করব। এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভ মানে ডিভিশন, ডিভের একটা ক্লাস নেম দিচ্ছি, ডিভের একটা ক্লাস নেম বক্স দিচ্ছি। একটা ডিভ নিলাম, ডিভের হচ্ছে
ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম বক্স, একটু সেভ করে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম। দেখেন তো এখানে কিছু আছে কিনা, স্ক্রিনে আছে? এখানে তো ডিভ একটা বক্স নিলাম, কিন্তু এখানে কিছু আছে কিনা? কিচ্ছু নাই। কেন নাই? নাই কারণ হচ্ছে আমি এখানে কোনো কন্টেন্ট দিই নাই। কোনো কন্টেন্ট না দেওয়া পর্যন্ত ওয়েবসাইটে উপস্থাপিত হয় না ওরা। আমি সিম্পল কিছু এখানে টেক্সট দিয়ে দিলাম, এই সেভ করে এবার ওয়েবসাইটে আসলাম, দেখা যায় এবার কন্টেন্টকে, তার মানে এবার ওর উপস্থিতি আসলো, তাই না? ওকে, আপাতত এইভাবে কন্টেন্ট দিয়ে আমরা মানে ওকে ওর উপস্থিতি আনবো না। কন্টেন্ট না দিয়েও না জোর করে উপস্থিতি আনা যায়। সেটা কিভাবে? এই বক্সটাকে ধরেন, এই বক্সটা তো একটা ক্লাস, তাহলে ক্লাসকে ধরতে গেলে কিভাবে ধরবো আমরা? সবার প্রথমে ডট দিব, তারপর লিখবো বক্স। এই যে ক্লাসের নাম বক্স দিছি, সেইখানে হচ্ছে ক্লাসের নাম বক্স দিয়ে দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি একটু রেলিভেন্ট, একটু মানানসই একটা নাম দেওয়ার চেষ্টা করলাম বক্স নামে। তো দেখেন তো এই যে বক্স এখানে দিলাম, বক্সের কিন্তু উপস্থিতি এখানে নাই। কারণ কি? কারণ হচ্ছে ওর ভেতরে কোনো কন্টেন্ট নাই, এখন কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট নাই তার মানে উপস্থিতিও থাকবে না। কিন্তু যদি ওর উপস্থিতি আনতে চান জোর করে, আমরা সাধারণত এটা করব না। আমি এই এক্সাম্পলটা দেখানোর জন্য এই কাজটা করতেছি। আপনার এটা মানে এমনি জাস্ট প্র্যাকটিস পারপাসেই করবেন, আর অন্যান্য প্রজেক্টে এইভাবে হবে না বেশি একটা। সেটা কি? সেটা হলো জোর করে উপস্থিতি আনা যায়। কিভাবে জোর করে উপস্থিতি আনা যায়? একটা হাইট দিয়ে দিলেই, HEIGHT, একটা হাইট যদি দিয়ে দেন ওর উপস্থিতি চলে আসবে। ধরেন হাইটের পার্টে এখানে এসে বললাম তোমার হাইট থাকবে 100 পিক্সেল। এখন কথা হচ্ছে এই যে 100 পিক্সেল লিখলেন ভাইয়া, এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। আমরা যদি বাজারে যাই এবং বাজার থেকে যদি আমরা চাল ডাল কিনতে চাই, আমরা কীভাবে পরিমাপ করি? কেজি, গ্রাম, এভাবে। যদি তরল পদার্থ আমরা পারচেস করি, আমরা যদি হচ্ছে পানি বা হচ্ছে আমরা যদি তেল পারচেস করি, আমরা কীভাবে পরিমাপ করি? লিটার। আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ মাপতে চাই কোনো কিছু, যেমন একটা টেবিল বা চেয়ার, এটা কতটুকু লম্বা, এটা মাপতে গেলে আমরা মিটার, সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি, ইঞ্চি আমরা ব্যবহার করি, তাই না? বাট ওয়েবের যে কন্টেন্টগুলো, সেগুলোকে এইভাবে মাপা হয় না। ওয়েবের কন্টেন্টগুলোকে মাপা হয় হচ্ছে পিএক্স মানে পিক্সেল দিয়ে, অথবা পিটি মানে পয়েন্ট দিয়ে, আবার আনুপাতিক হারেও মাপা যায়। এবং রেসপন্সিভনেসের জন্য ওয়েবসাইটের এই পার্সেন্টেজটা খুব হেল্প করবে আপনাদের। ওকে, এইটার উপর ডিপেন্ড করে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে রেসপন্সিভ করা। আমরা দেখবো একটু পরে এটা দেখব। এছাড়াও ইএম নামে হচ্ছে আরও কিছু মেজারমেন্ট ইউনিট আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করতে করতে শিখবো। সো পিক্সেল, পিটি, পার্সেন্টেজ, আর ইএম। ওকে, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের বেশ কিছু মেজারমেন্ট ইউনিট। সো এই এক পিক্সেল, এখানে এই যে পিক্সেল না, এই পিক্সেল ব্যবহার করেই আমরা একটু এখন কাজ করা শুরু করব। সো এখানে এক পিক্সেল পরিমাণে কতটুকু জায়গা, এটা যদি বুঝতে চান, ওই যে বলছিলাম কম্পিউটার স্ক্রিনের সাথে নাক লাগাই দেন, দেখবেন এখানে ছোটো ছোটো একটা ফোঁটা দেখা যায়। ওই এক একটা ফোঁটা 100টা, মানে ওই এক একটা ফোঁটা হচ্ছে এক একটা পিক্সেল। সো হাইট থাকে কোন দিকে? হাইট থাকে হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচের দিকে থাকে হচ্ছে হাইট। সো এখানে হাইট 100 পিক্সেল দিছি, তার মানে উপর থেকে নিচে দিকে 100 পিক্সেল পরিমাণে জায়গা নেবে। আমি একটু সেভ করে ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। ভাইয়েরা দেখা যায় 100 পিক্সেল যেখানে হাইট দিছি আসে কি না? কি মনে হয় বলেন? আসছে এখানে? চিন্তা করতে থাকেন এটা আসলো কি না, হ্যাঁ না আসলো নাকি আসলো না। এটা আসছে, দেখেন কিভাবে আসছে সেটা দেখেন। এই যে বক্সের উপরে মাউসের কার্সর রাখেন, দেখা যায় একটা যে হচ্ছে একটা কি রকম জানি একটা রং দিয়ে কিছুর একটা উপস্থিতি বোঝা যায়, তাই না? কিছু একটা উপস্থিতি এখন বোঝা যাচ্ছে। কিন্তু ওকে যদি ভালো করে আরেকটু বুঝতে যান না, ছোট্ট আরেকটা কাজ করবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, এইবার আরও ভালো করে বুঝতে পারবেন। এবার ঠিকঠাক মতন বোঝা যায়। বাই ডিফল্ট প্রত্যেকটা কন্টেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট, এই কারণে আমরা তখন বুঝি নাই। উপস্থিতি কিন্তু চলে আসছিল ঠিকই। আপনি যখনই কোনো একটা কন্টেন্টের হাইট দিয়ে দিবেন, আমরা সাধারণত এইভাবে জোর করে কন্টেন্টের হাইট দিব না, কিন্তু যখনই আপনি এভাবে কোনো একটা কন্টেন্টের হাইট দিয়ে দিবেন, দেখবেন সেটা এইভাবে হচ্ছে তার উপস্থিতি দেখা যাবে। সো এই যে হচ্ছে আমাদের ডিভ বক্স, তার একটা হাইট দিলাম। হাইট কত দিয়েছি? 100 পিক্সেল। সো ও উপর থেকে নিচ পর্যন্ত 100 পিক্সেল জায়গা নিছে। এইখানে দেখা যায় যে ডেভ টুল ওপেন করছি, যে ইনস্পেক্ট করে, পারেন না এটা? আপনারা সবাই কি ডেভ টুলটা ওপেন করতে পারেন? বাসায় এটা করেন নাই কে? ডেভ টুলটা ব্যবহার এখনও একটু বলেন আমাকে, যে ভাই আমি এখনও ডেভ টুলের ব্যবহার করি নাই। কেউ আছেন এরকম যে ভাই আমি এখনও ব্যবহার করি নাই ডেভ টুলের? কে আছেন মানে ডেভ টুলের ব্যবহার করেন নাই? হাত তুলেন।
উনারে ধরে একটু সাইজ করে দিই। হাত তোলেন, কে কে হচ্ছে এখনো করেন নাই, হাত তোলেন। আমি কয়েকজনকে দেখতেছি তারা একদম মানে ক্লাসে একদমই মনোযোগী না, ক্লাস তারা হচ্ছে করেই না, এইচডব্লিউ তারা জমা দেয় না। ভাই আমি কি আপনাদেরকে মানে কয়বার বলে 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 ইনবক্সে কয়বার আমি আপনাদেরকে নক দিয়ে দিয়ে হচ্ছে এগুলো করাবো আপনাদেরকে? আপনারা কি ভুলে গেছেন যে আপনারা যে ক্লাসে যদি কোনো কারণে উপস্থিত না হইতে পারেন আপনাদেরকে মেইল করতে বলা হয়েছে, ইমেল দিয়ে ইমেল করে ছুটি নিতে বলা হয়েছে। আর নাইলে ভাইয়েরা কিচ্ছু হবে না, ওই যে 500 টাকা করে হচ্ছে জরিমানা রেখে দিব, বাস তারপরে ওটা দিয়ে পিকনিক করতে যাব। যারা যারা পরপর 2 ক্লাস পড়া জমা দিবেন না, এসডব্লিউ জমা দিবেন না, মনে আছে যে তারা ড্রপ আউট হবেন। এগুলো মনে থাকার পরেও আপনারা কিভাবে হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে মানে নিজের মন মতন ঘোরাফেরা করতেছেন পড়ালেখা কিচ্ছু না করে? আপনারা যদি ক্লাসের ভিডিওগুলো দেখেন, ক্লাসটা জাস্ট করেন, ক্লাসের ভিডিওটা যদি দেখেন, ইজিলি এগুলো দিয়ে আপনারা কাজকর্ম করতে পারবেন। এখানে কি এমন কিছু আমি আলোচনা করতেছি যেগুলো পারার মতন না? আপনাদেরকে এক কথা হচ্ছে 10 বার ভেঙে ভেঙে হচ্ছে আমার বলতে হয়, এগুলো আমি সহজ করে হচ্ছে ভেঙে ভেঙে বুঝাই কেন? যাতে করে আপনারা কাজ করেন, কিন্তু আপনারা সিরিয়াস না। আপনারা রোজার ভিতরে সময় পাইছেন, কিন্তু দেখেন রোজার ভিতরে হচ্ছে 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টা হয়, তাও কিছুক্ষণ হচ্ছে কম হয়, হয়তো হচ্ছে 5-10 মিনিট কোনো একদিন বেশি হয়। সো রোজার ভিতরে পড়াটাও কম, তারপরও আপনারা পড়তেছেন না। এটা কিভাবে হইতে পারে যে স্টুডেন্টরা এই ডেফ টুলের ব্যবহার এখনও নিজেরা হচ্ছে একদিনও বাসায় করে নাই? কিভাবে হইতে পারে এটা? হাত তুলেন ভালো করে, আবার হাত তুলেন, কারা কারা ডেফ টুলের ব্যবহার করেন নাই, হাত তুলেন। ভাইয়েরা পুরো দেখেন, ডেফ টুল খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই যে ব্রাউজারের যে কোনো একটা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, এই যে নিচে ডেফ টুল ওপেন হয়ে গেছে। এই ডেফ টুল দিয়েই দেখাচ্ছিলাম এখানে, দেখেন এই যে এখানে ডিপ বক্স যদি ধরি, এক পাশে HTML কোড দেখা যাচ্ছে, আরেকটা পাশে CSS কোড দেখা যাচ্ছে। ক্লিয়ারলি বুঝতে পারতেছেন সবাই? ডেফ টুলের এই জায়গাতে যে হচ্ছে আমার CSS কোড চলে আসলো। একটা বিষয় খেয়াল করেন, আমি চাইলে এখান থেকে মডিফাই করতে পারবো। এই যে 100 পিক্সেল, আমি এখানে ডবল ক্লিক করলাম, এটা একটা এডিটর আমাকে মডিফাই করতে দিবে। সো এইখানে আমরা হচ্ছে দেখেন একটু কন্টেন্টটার সাইজ বড় করতেছি, আপনারা কি দেখতেছেন? এই যে এখানে 200 পিক্সেল হইলো, আবার দেখেন এইখানে হচ্ছে ছোট করতেছি, ছোট করে আবার 100 পিক্সেল বা হচ্ছে এটা ছোট করে হচ্ছে 50 পিক্সেল বানাইছি। তো হাইট 50 পিক্সেল মানে উপর থেকে নিচ পর্যন্ত ও ওর জন্য একটা জায়গা নিয়ে নেবে। কত নিল এখন? 50 পিক্সেল। কিন্তু এটাও মাথায় রেখেন, এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন, এখানে আপনার মন মতন করে আপনি ভ্যালু বসাতে পারবেন, কিন্তু সেটা সেভ হবে না। সেভ হবে পেজ রিলোড দিলেই দেখবেন আবার আগেরটা চলে আসবে। মানে এইখানে এই ইন্সপেক্ট করে করে আমরা আমাদের অনুপাতে দেখে টেকে এটাকে সুন্দর করে মডিফাই করতে পারবো, বুঝতে পারবো যে এটা কি কাজ করার মতন কি না, কোন জায়গায় কি পরিবর্তন করার দরকার, এটা আমরা দেখে বুঝতে পারবো। এখানে মডিফাই করতে পারবো কোড, কিন্তু সেই কোডটাকে মডিফাই করার পরে কিন্তু আবার সেভ করতে হবে। ওকে, ধরেন এখানে আপনি বসাইছেন 110 পিক্সেল, সেই 110 পিক্সেল নিয়ে যে এই জায়গায় এডিটরে বসায় সেভ করতে হবে, না হলে কিন্তু ওই কোডটা থাকবে না। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? ডেফ টুল দিয়ে টেস্ট করতে পারবো, কিন্তু সেটা স্থায়ী না। স্থায়িত্বর জন্য কোডটাকে নিয়ে যেয়ে এডিটরে সেভ করতে হবে। তো এই জায়গায় আমি হাইটে দিছি 100 পিক্সেল। হ্যাঁ, আসেন এবার একটা উইথ দিয়ে দিব, WIDTH উইথও দেখেন এখানে দিলাম 100 পিক্সেল। আপনি কি দেখে বুঝতে পারতেছেন? উইথ দিছি 100 পিক্সেল। উইথ কাজ করে হচ্ছে লেফট থেকে রাইটে। একটু পেজটা রিলোড দেন, দেখেন লেফট থেকে রাইট সাইড বরাবর ও 100 পিক্সেল জায়গা নিয়ে নিছে, ছোট্ট একটা বক্স হয়ে গেছে। এখন এইখান থেকে দেখেন উইথটা আমি দিচ্ছি না, আমি যদি উইথটা এখান থেকে তুলে দিই, আপনারা কি দেখতেছেন? উইথ যদি না বলি তাহলে একবারে লেফট থেকে স্ক্রিনের লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গা জুড়ে হচ্ছে আমার কন্টেন্টটা দেখা যাচ্ছে, উইথ চলে আসছে। মাথায় একটা প্রশ্ন আসে না যে ভাইয়া এইটা কিভাবে হইলো? আপনি তো উইথ দেন নাই, তাহলে এতটা জায়গা নিয়ে ও উইথ পাইলো কিভাবে? এই বিষয়টা বোঝার জন্য ভাইয়ারা আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বুঝতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি? এই পার্টটা বোঝার জন্য মানে এখানে যে কোন জিনিসটা কতটুকু জায়গা নিবে, কতটুকু জায়গা নিবে না, এটা বোঝার জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে HTML এর ব্লক LEVEL ব্লক লেভেল এলিমেন্ট, HTML ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। আপনাদেরকে এই HTML ব্লক লেভেল আর ইনলাইনের এই ব্যবহারটা একটু পরে শেখাচ্ছি, বাট আপাতত মেজারমেন্টের পার্টটা ক্লিয়ার করে দিই। ধরেন আমরা একটা বক্স নিব, সো লেফট থেকে রাইট পর্যন্ত ওর জায়গা দরকার আমার 200 পিক্সেলের মতন, সো এখানে 200 পিক্সেল দিলাম।
টপ থেকে বটমে হচ্ছে ওর জায়গা দরকার 100 পিক্সেলের মতন, 100 পিক্সেল দিলাম। আরেকটা বিষয় একটু শিখাই, মনে আছে উইথ আর হাইট যে অ্যাট্রিবিউট আকারেও দেওয়া যায়, উইথ আর হাইটকে এখানে চাইলে ডিভের ভিতরে অ্যাট্রিবিউট আকারেও দেওয়া যায়। এখানে আপনি লিখতে পারেন WIDTH উইথ, সরি স্টাইলে, হ্যাঁ WIDTH উইথ লিখে এই যে এইভাবে হচ্ছে উইথ লেখা যায়, হাইট লেখা যায়, বাট এইভাবে দিবেন না, এটা স্ট্যান্ডার্ড না। কীভাবে করবো? CSS এর মাধ্যমে মেনটেন করবো। CSS এ এই উইথ আর হাইটটা এখন একটা অ্যাট্রিবিউট হিসাবে, সরি ভুল বলছি, প্রপার্টিজ আর ভ্যালুজ হিসাবে কাজ করতেছে। এটা প্রপার্টিজ আর ভ্যালুজ হিসাবে কাজ করতেছে এখানে। সো যাই হোক, আমরা মেজারমেন্ট ইউনিটটাকে শিখি। আগে মেজারমেন্ট ইউনিটের কাজ শেষ করি। সেখানে পিক্সেল দিলাম, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই। এই যে 200 পিক্সেল হচ্ছে 200 পিক্সেল উইথ, আর টপ টু বটম হচ্ছে 100 পিক্সেলের হাইট। এবার আমরা পরের ধাপে যাব। এবার আর আসেন পিক্সেল না, এবার একটু পিটি ব্যবহার করব। আমি এখানে পিটি লিখলাম, লিখে সেভ করলাম। ওয়েবসাইটে এসে পেজটা একটু রিলোড দেওয়ার আগে মাউসের কার্সরটা এখানে রাখতেছি, একটা জিনিস দেখাবো। সেটা কি? পিক্সেলের থেকে পিটির ভ্যালু হচ্ছে বেশি। দেখেন 200 পিটি দিলাম, রিলোড দিলাম, আপনি কি বুঝতে পারতেছেন যে এই ঠিক এতটুকু জায়গা হচ্ছে এখানে অতিরিক্ত চলে আসে, মানে পিক্সেল থেকে পিটি হচ্ছে বেশি, মানে 0.7 পিটিতে মনে হয় 1 পিক্সেল হয়ে যায়। আমরা যদি একটু যাই এখানে খুঁজে বের করার চেষ্টা করতে পারি, পিটি টু পিক্সেল লেখে আমরা একটু সার্চ করতে পারি, যে এখানে কনভার্টার চলে আসবে। দেখেন যে কোনো একটা সাইটে যে আপনি দেন 1 পিটি, 1 পিটিতে হবে হচ্ছে যে দেখেন 1.33, তাহলে 0.7 পিটিতে হচ্ছে, ও সরি 0.93, 0.8 পিটিতে দেখি, দাঁড়ান দেখে নেই, 0.8 হচ্ছে আপনার 1 পিক্সেলের মতন হয়ে যায় 0.8 পিটিতে, মানে পিটি পিক্সেল থেকে হচ্ছে বড় আর কি। এটাও এক রকমের মেজারমেন্ট ইউনিট, এটার মানে হচ্ছে পয়েন্ট। আপনারা তাহলে দুইটা মেজারমেন্ট ইউনিট শিখে ফেলছেন না, একটা হচ্ছে পিক্সেল আর একটা পিটি। বলতে পারেন সবচেয়ে বেশি কোনটা দিয়ে কাজ হবে? সবচেয়ে বেশি কাজ হবে হচ্ছে পিক্সেল দিয়ে। আপনাদের সবাইকে কিন্তু আমি অ্যাক্টিভ চাই ক্লাসে। আমি যখনই একটা প্রশ্ন করবো ইয়েস নো দিয়ে আপনারা উত্তর দিয়ে দিবেন, অথবা হচ্ছে অন্য কোনো মাধ্যমে দ্রুত উত্তর দিয়েন, হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি যে আপনারা ক্লাসে অ্যাক্টিভ আছেন। পিক্সেল আর পিটি আর একটা বিষয় একটু বুঝে নেন, পিক্সেল পিটি এরা কিন্তু ফিক্স, এরা ফিক্স মানে বুঝেন, দেখেন এই যে একটা বড় স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না, এই লেফট থেকে রাইট সাইড পর্যন্ত বিশাল জায়গা না। আমি এখানে দেখেন স্ক্রিনটাকে ছোট করতেছি, দেখেন তো স্ক্রিনটাকে ছোট করলাম, দেখে বোঝা যায় যে আমার স্ক্রিনটা ছোট হয়ে আসছে। স্ক্রিনটা কতটুকু ছোট হয়ে আসছে, এই যে এই কোণায় দেখবেন যে হচ্ছে আমাকে লেখে দেখায় ওরা, এই যে এই কোণায় লেখে দেখায়। প্রায় বর্তমানে আমরা এখন হচ্ছে 736 পিক্সেল একটা স্ক্রিনে আসি। সো এই 700 হচ্ছে 36 পিক্সেলের স্ক্রিনে আসি, বাট এই কন্টেন্টটা কি ছোট হয়েছে, বা এই কন্টেন্টটা কি হচ্ছে বড় হয়েছে, না ও যা ছিল তাই রয়েছে? মানে স্ক্রিন ছোট বা স্ক্রিন বড় করতেছি, ও কি ছোট বড় হচ্ছে কিনা? ও সেম রয়েছে। মানে অ্যাকচুয়ালি কি হলো জানেন, এটা হচ্ছে ফিক্স। পিটি আর পিক্সেল হচ্ছে ফিক্স হয়ে থাকে, ফিক্স, ও নড়চড় করে না, ওকে আপনি যা দিবেন ওই সেটাই হচ্ছে ফিক্স হয়ে থাকবে। চলেন এবার একটু পার্সেন্টেজের কাজ দেখি আমরা। এইবার আমরা একটু এই যে আনুপাতিক হার পার্সেন্টেজের কাজ করব। আর এইটা হচ্ছে মজার বিষয় হলো, এটা হচ্ছে রেসপন্সিভ, আনুপাতিক হারে কাজ করে তো ও রেসপন্সিভ। ওর এই বিষয়টা বোঝানোর আগে আরেকটা বিষয় বলে দিই, আপনারা কি জানেন এই ওয়েবসাইটের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত এটা হচ্ছে সম্পূর্ণ, এই জায়গাটাকে আমরা বলতে পারি 100%। যে কোনো বিষয় পূর্ণ বা সম্পূর্ণ কি দিয়ে ধরি আমরা, কি বলি আমরা সেটাকে 100% বলি না? তো এই স্ক্রিনটার একবারে লেফট থেকে রাইট সাইড পর্যন্ত এটাকে আমরা 100% বলতে পারি, উইথ 100% বলতে পারি। সো আমি এই জায়গায় দেখেন, আমি আমার এই কন্টেন্টের উইথ এসে এখানে বললাম 50%। খুব মনোযোগ দিয়ে দেখেন 50%, তো পিটিটা কেটে দেন, পার্সেন্ট লিখলাম, স্ক্রিনে এসে পেজটা রিলোড দিলাম। এই জায়গাতেও না একটা হচ্ছে অপশন আছে এই জায়গায়, এই টোগলার একটা ডিভাইস টোগলার একটা অপশন আছে, এই ডিভাইস টোগলারে ক্লিক করলে এইখানেও না একটু হচ্ছে স্ক্রিন চেক করা যায়। আসেন এইখান থেকে একটু স্ক্রিন চেক করা দেখাই। এবার আপনারা কি দেখে বুঝতে পারতেছেন আমি বিশাল বড় একটা স্ক্রিনে আছি, বাট ওই স্ক্রিনের অর্ধেক হচ্ছেও জায়গা দখল করে রয়েছে। আবার একটা ছোট স্ক্রিনে আছি, ওই স্ক্রিনেরও অর্ধেক সে জায়গা দখল করে রাখছে। তার মানে বিষয়টা কেমন দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এরকম যে যখন আপনি পার্সেন্টেজে দিবেন তখন বিষয়টা হবে এরকম যে সম্পূর্ণ পার্টটাই, স্ক্রিন ছোট হোক স্ক্রিন বড় হোক, ও নিজের জন্য 100% জায়গা নিছে। 100% মানে কি সম্পূর্ণ। তো এই 100%-এর ভিতরে আপনি ওকে বলছেন কত, 50% জায়গা নিতে।
ও এখন দেখেন স্ক্রিনের উপরে ডিপেন্ড করে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে কত 100%, ওর উপর ডিপেন্ড করে এখন 50% নিল। আবার আপনি স্ক্রিন বড় করে দিলেন, এই সম্পূর্ণ জায়গাটা 100%, ওর হচ্ছে ও কী করলো 50% নিল। তাহলে তো এটা বোঝা যায়, মানে বুঝতে পারতেছেন যে এটা একটু খাপ খাওয়াই নিচ্ছে নিজেকে, এটা অ্যাডাপটিভ, তাই না? এটা অ্যাডাপটিভ বলা যায়, নিজেকে খাপ খাওয়াই নিতেছে স্ক্রিনের অনুপাতে। এটাই হচ্ছে রেসপন্সিভনেসের অন্যতম একটা মূল চাবিকাঠি। এবং এই বিষয়টা নিয়ে আমরা আরও পরে ফার্দার সামনে পার্সেন্টেজের এই বিষয়টা নিয়ে আরও কাজ করবো আমরা। আপাতত এতটুকু পার্ট আপনারা বুঝতে পারছেন যে আমরা পিক্সেল পিটি পার্সেন্টেজ দিয়ে মেজারমেন্ট ইউনিট হিসাবে আমরা আমাদের মতো করে ভ্যালুটা দিলাম। এবার আসেন আমরা একটু ইএম দিব, ইএম। সো ইএম জিনিসটা কি? ইএমেরও একটা মিনিং আছে, আমার মাথায় হচ্ছে এই মুহূর্তে মিনিংটা নাই। এটাও একটা হচ্ছে মেজারমেন্ট ইউনিট, বাট এই মেজারমেন্ট ইউনিটটাও এটাও হচ্ছে আপনার অনেকটা পিক্সেলের মতন ফিক্স, তবে কিছুটা অ্যাডাপ্টেবল। অ্যাকচুয়ালি ইএম বেশি একটা অ্যাডাপ্টেবল না, আর ইএমটা হচ্ছে অ্যাডাপ্টেবল। ইএম আর ইএম একই জিনিস, একই রকম কাজ করে, কিন্তু ইএম এইটা হচ্ছে অ্যাডাপটিভ না, আর ইএমটা কিছুটা অ্যাডাপটিভ। কিছুটা অ্যাডাপটিভ কিসের উপর ডিপেন্ড করে অ্যাডাপটিভ? এটা হচ্ছে ব্রাউজারের উপর ডিপেন্ড করে অ্যাডাপটিভ হয়। যেমন দেখবেন আমরা এই যে বিভিন্ন যে ব্রাউজার ব্যবহার করি, এই ব্রাউজারের সেটিংস থেকে না আমরা কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্টগুলো, আমরা বিভিন্ন ওয়েবসাইট যে ভিজিট করব, সেটিংস গেল কই, এই যে এই সেটিংস থেকে কিন্তু আমরা অনেক সময় অনেক সেটিংস চেঞ্জ করি। যেমন কন্টেন্ট, আমার ওয়েবসাইটের হচ্ছে কন্টেন্টগুলো কতটুকু জুম ইন জুম আউট হয়ে দেখাবে ইত্যাদি বেশ কিছু সেটিংস কিন্তু থাকে। সো আপনি যদি আপনার ওয়েবসাইটটা REM দিয়ে, মনে করেন এই কন্টেন্টের এই ভ্যালুগুলো যদি REM দিয়ে তৈরি করেন, তাহলে সেটা হচ্ছে মোটামুটি বিভিন্ন ব্রাউজার অনুপাতে একটা ভালো সাপোর্ট পায়। তবে তবে এটা যদি এটা যদি না ব্যবহার করেও যদি পিক্সেল দিয়েও কাজ করেন, করা যায় না যে তা না। আমাদের সবচেয়ে বেশি কোনটা কাজে লাগবে? আমাদের সবচেয়ে বেশি প্রজেক্টে কাজে লাগবে পিক্সেল, পার্সেন্টেজ এবং হচ্ছে REM, এই তিনটা ভ্যালু সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি একটু আপনাদেরকে EM এর কাজটা করে দেখাচ্ছি। এই যে বক্সটা, এই বক্সেরই আমি এখানে দেখেন, আমি হচ্ছে এখানে 20 EM দিলাম, 20 EM দিলাম। ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। EM এর ভ্যালুটা কিন্তু আবার একটু বেশি। এটার ভ্যালুটা তারতম্য বোঝানোর জন্য আমি একটা হিসাব বলি। হিসাবটা হচ্ছে এরকম, 1 EM সমান সমান আপনার 16 পিক্সেল। এগুলো একটু মুখস্থ রাখবেন আপনারা, নিজেদেরকে ডেভেলপার দাবি করেন, অথচ হচ্ছে এই সমস্ত বিষয়ে যদি আপনারা না জানেন তাহলে কেমন হবে? তাহলে বলেন তো 20 EM সমান সমান কত পিক্সেল হইতে পারে? 20 EM এ কত পিক্সেল হইতে পারে? ক্যালকুলেটর নিয়ে বসে গেছেন? 16 দুগুণে 32 আর হচ্ছে 0, 320 পিক্সেল। হ্যাঁ দেখেন, ওয়েবসাইটে আসেন, পেজটা রিলোড দেন। ভাইয়েরা আপনারা কি দেখতে পাচ্ছেন এটা 320 পিক্সেল পরিমাণে হচ্ছে যে জায়গা নিয়ে নিছে। বাট ইএমও কিন্তু ফিক্স। আবার দেখেন ইএমও ফিক্স, এই যে দেখেন ইএমও ফিক্স, মানে ও ফিক্স হয়ে থাকবে পিক্সেলের মতন, পিটির মতন ও ফিক্স হয়ে থাকে। আর ইএম যদি দেই না, দেখেন এখানে 20 REM লিখলাম, এই REMও ওই একই কাজ করবে, মানে ইএম আর ইএম একই। দেখেন এখানে আমি হচ্ছে মাউসে কার্সর রেখে পেজটা রিলোড দিচ্ছি, কোনো নড়চড় নাই, কারণ ওই যে বললাম ইএম আর ইএম একই। বাট REMটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে কিছুটা হচ্ছে রেসপন্সিভনেসের একটা সাপোর্ট দেয়, এই কারণে অনেক ফ্রেমওয়ার্কই REM এর ব্যবহার করে। আমি আবার বলতেছি, আমরা পিক্সেলের ব্যবহার করব, পার্সেন্টেজের ব্যবহার করব, ক্ষেত্র বিশেষে REMও আমরা চাইলে ব্যবহার করতে পারি। আশা করি মেজারমেন্ট ইউনিটের এই পার্টটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, পরের পার্টে না আসেন একটু, যেহেতু কালার নিয়ে কাজ করছি, এবার একটু কালারটা শিখেই ফেলি। কালারটা শিখি এখন, কালার শিখে পরে আমরা অন্য কিছু নিয়ে কাজ করব। আমরা আমাদের ওয়েবসাইটে কালার নিয়ে একটু কাজ করব। কোনো একটা কন্টেন্টের কালার সাধারণত আপনি কোথা থেকে দিবেন? আপনি কি নিজের মন মতন কালার দিবেন? সাধারণত আমরা ক্লায়েন্টের যে প্রজেক্ট করব, ওই প্রজেক্টের ভিতরেই উল্লেখ থাকবে যে কোনো একটা কন্টেন্টের সাইজ কত হবে, কালার কি থাকবে, ইত্যাদি ইত্যাদি। যদি ওগুলো না দেয় ক্লায়েন্ট, তখন আমরা চাইলে নিজের মতন করে নিতে পারি। বাট নিজের মতন করে নেওয়ারও একটা রুলস আছে, মানে আপনি যা মন চাবে তাই আপনি যে নেবেন, বিষয়টা এমন হবে না, এইটারও একটা রুলস আছে। ওই রুলসটা ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আপনাদেরকে, আপনারা যদি লেখা ঠিক মতন করেন, এক্সট্রা হিসেবে ওই রুলসটা কোনো একদিন আমি আপনাদেরকে শেখাবো, এক্সট্রা ওইটা। কিন্তু পড়ালেখা যারা ঠিক মতন করবে না, ওদেরকে হচ্ছে এগুলো দিব না। আসেন কালারটা শিখি। কালার কিভাবে আমরা ডিফাইন করতে পারি? কালার পাওয়ার একটা সিস্টেম হচ্ছে, মানে কালার হচ্ছে কল করার, কালার ব্যবহার করার একটা সিস্টেম হচ্ছে কালারের নেম কল করা যায়। যেমন দেখেন তো, রেড, গ্রিন, ব্লু, চিনি আমরা এগুলোকে। আপনি যে কোনো কালারের নাম আপনি কল করেন, ওই কালারের ভ্যালু চলে আসবে।
সো কালার নেম দিয়ে কাজ করা যায়, যেমন অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড কালার এই যে রেড এখানে দিলাম, দেখা যায় যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে হচ্ছে রেড হয়ে আসে। তো নতুন আরেকটা কালার ভ্যালু শেখার আগে আরেকটা বিষয় বলে দিই, আপনারা কি জানেন যে 3টা মৌলিক রং থেকে সমস্ত কালারগুলোকে তৈরি করা হয়েছে? আমরা যত যত রং দেখি এই রং 3টা মৌলিক রঙের থেকে তৈরি হয়েছে। নাম বলতে পারবেন ওই 3টা কালারের নাম বলতে পারবেন? রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু, সংক্ষেপে যেটাকে আমরা বলি RGB। আসেন আরেকটা কালারের হচ্ছে সিস্টেমের সাথে দেখাই, হেক্সাডেসিমাল কালার কোড। হেক্সাডেসিমাল কালার কোড কীভাবে কাজ করে? একটা হ্যাশ দিতে হয় হেক্সাডেসিমাল কালার কোড ডিফাইন করার জন্য। একটা হ্যাশ দিয়ে এই যে রেড, গ্রিন, ব্লু পাইছেন না, এই যে 3টা রং, প্রত্যেকটা রঙের থেকে 2টা ভ্যালু নিয়ে আসতে পারেন আপনি, 2টা ভ্যালু। আমি রেড থেকে 00, গ্রিন থেকে 00, ব্লু থেকে 00 নিলাম। জানেন এখানে যে একটা নতুন কালার তৈরি হইলো? কোন কালার? এখানে কি কালার আসছে জানেন? এখানে হচ্ছে ডার্ক ব্ল্যাক কালার আসছে, ডার্ক ব্ল্যাক। দেখেন এই কালারটা আমি কপি করে এইখানে বসায় দিচ্ছি, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিলাম, দেখা যায় ডার্ক ব্ল্যাক কালার, কালো ঘুটঘুটে অন্ধকার চলে আসছে। জাহান্নামে এরকম হচ্ছে কালো ঘুটঘুটে হচ্ছে অন্ধকার থাকবে। জাহান্নামের আগুনগুলোকে এতটাই পোড়ানো হয়েছে, এতটাই পোড়ানো হয়েছে, ফার্স্টে লাল রং ছিল, এরপরে সম্ভবত হচ্ছে এদেরকে পোড়াইতে পোড়াইতে এদেরকে হচ্ছে আপনার একটা সময় মনে হয় সাদা হয়ে গেছিল, এরপরে হচ্ছে পুড়তে পুড়তে এটা হচ্ছে অন্ধকার কালো হয়ে গেছে। মানে জাহান্নামে যদি কেউ যায় সে হচ্ছে তার আশেপাশে কি আছে সেগুলো হচ্ছে কিচ্ছু দেখবে না। আবার হাসরের ময়দানে যখন হচ্ছে মানুষ যাবে ওই জায়গাতেও হচ্ছে কিন্তু আলো থাকবে না। কিন্তু আমি, আপনি, আমরা যে ভালো কাজগুলো করছি, এই ভালো কাজগুলো কী হবে জানেন? আমাদের সামনে, আমাদের হচ্ছে পিছনে, আমাদের চতুর্দিকে হচ্ছে থাকবে, আলো হিসাবে থাকবে, রাস্তা দেখায় নিয়ে যাবে। সো এই যে হেক্সাডেসিমাল কালার কোডটা এখানে যে ব্যবহার করলাম, দেখেন কীভাবে ব্যবহার করলাম। আবার বলতেছি, একটা হ্যাশ দিয়ে রেড থেকে 2টা ভ্যালু, গ্রিন থেকে 2টা ভ্যালু এবং ব্লু থেকে 2টা ভ্যালু নিব, বাস আমাদের ডার্ক ব্ল্যাক হয়ে গেছে। কেউ যদি চায় যে ভাই হোয়াইট কালারের ভ্যালু কি, হোয়াইট কালার ভ্যালু হচ্ছে রেড থেকে 2টা F, গ্রিন থেকে 2টা F, ব্লু থেকে 2টা F, এরকম যদি দেয় এটা হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে ব্যবহার চলে আসবে। এখন কথা হচ্ছে ভাই এগুলো মুখস্থ রাখবো কেমন? এগুলো কিচ্ছু মুখস্থ রাখতে হবে না, একটা কালারের নাম হচ্ছে জাস্ট এই যে 00, এটা খালি একটু মনে রাখেন, বাস তাহলেই হবে। তাহলে মাথায় বসলো যে হেক্সাডেসিমাল কালার কোড এই টাইপের হয়। আর আমরা ওই যে বললাম না শুরুর দিকেই, এই কালারগুলো কী হবে না হবে সেগুলো আমাদেরকে ক্লায়েন্ট ডিফাইন করে দিবে, বলে দিবে। ক্লায়েন্ট যেগুলো দিবে ওই রকম কালার এনেই আমরা বসাই দিব, অথবা আমরা পরবর্তীতে যখন একটু মোটামুটি বড় হব, এখন তো আমরা মাত্র ক্লাস 1-2তে পড়তেছি, আমরা মাত্র হচ্ছে HTML CSS নিয়ে একটু খেলা শুরু করছি। সো আমরা যখন আরেকটু বড় হব তখন দেখবেন এগুলো এমনি আপনারা পারবেন ইনশাআল্লাহ। সো যাই হোক, আপাতত ডার্ক ব্ল্যাক কালারটা দিলাম এবং সেটা ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন। তো 2টা সিস্টেম দেখলাম, কালারের নাম কল করা যায়, কালারে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু কল করা যায়। আরও একটা সিস্টেম আছে কালার কল করার জন্য, সেটা হচ্ছে RGB। এটার নামই হচ্ছে RGB। RGB কালারটা কীভাবে কাজ করে? RGBর জন্য আপনাকে লিখতে হবে এখানে RGB, ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং আর এন্ডিং দিতে হয়। দেওয়ার পরে এবার কী করতে হয় জানেন? কমা দিয়ে আপনি আপনার ওই যে রেড, গ্রিন, ব্লু, মানে 3টা রং, এখানে রেড, গ্রিন, ব্লু কেন আসতেছে বারবার? আপনি রেড থেকে কিছু নেন রং, গ্রিন থেকে কিছু রং নেন, ব্লু থেকে কিছু রং নেন, আপনি দেখবেন এই 3টা রং একত্রে মিলাইলে, সো মনে করেন যে হচ্ছে কী হবে, যে এদের ভ্যালু কম বেশি করলেই নতুন নতুন রং চলে আসতেছে। এর জন্য এই 3টাকে হচ্ছে মৌলিক কালার বলা হয়। সো এই RGBতে যেটা করতে হয়, ধরেন আপনি হচ্ছে ডার্ক ব্ল্যাক কালার তৈরি করবেন, ডার্ক ব্ল্যাক কালার। সো রেড থেকে হচ্ছে আপনি 2টা ভ্যালু নিলেন 00, কমা, গ্রিন থেকে 2টা ভ্যালু নিলেন 00, কমা, এবং হচ্ছে ব্লু থেকে 2টা ভ্যালু নিলেন হচ্ছে 00। এই যে নিছেন না, আসেন দেখেন এই কালারটা আবার এখানে বসাই, এটাও ডার্ক ব্ল্যাক কালার হয়ে যাবে। সেভ, রিলোড, কালার হয়ে গেছে। ভাইয়ার আপনারা কি বুঝতে পারতেছেন? আপনার যদি এই ডেফ টুলে আসেন তাহলে এখানে একটা মজার বিষয় দেখতে পারবেন। এই যে এখানে দেখবেন কালার পিকার আছে, আপনি কালারের উপরে ক্লিক করবেন, এখানে একটা কালার পিকার দেখতে পারবেন। এই জায়গা থেকে হচ্ছে কোনো একটা কালারের ভ্যালু, মনে করেন আপনি এখান থেকে যে কোনো একটা ভ্যালু, এখান থেকে হচ্ছে এই যে এটা বাড়ায় কমায় ক্লিক করেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, দেখা যায় যে নতুন একটা ভ্যালু হয়েছে। এইখানে না মাঝখানে হচ্ছে এই কমাটা না দিলেও চলে,
বাট আমরা আপাতত হচ্ছে দিয়ে দিই, অথবা পরে চাইলে আপনারা বাদও দিতে পারেন। সো এই যে দেখেন এখানে হচ্ছে কালারটা দেখাচ্ছে, নতুন যে ব্লু কালারটা নিলাম না, এই যে ব্লু কালার টাইপের এই যে কালারের হচ্ছে ভ্যালুটা হচ্ছে এইটা। সো পেজটা রিলোড দিই, সেভ যেহেতু করিনি আবার আগেরটা চলে আসবে। ওকে, তাহলে আপনারা RGB দেখছেন তাই না? এবার আরও একটা মজার বিষয় দেখেন, সেটা হচ্ছে RGBA। এখন কথা হচ্ছে ভাই RGBA জিনিসটা আবার কি? এই RGB কালারের সাথে RGBA বসানো হয়। এ মানে অপাসিটি মেনটেন করা হয়। অপাসিটি, স্বচ্ছতা অস্বচ্ছতা বুঝেন? স্বচ্ছ বা অস্বচ্ছ, দেখবেন কিছু কিছু পানির দিকে তাকায় দেখবেন পানিটা স্বচ্ছ, ওই পানির নিচে কি আছে দেখা যায়। আবার কিছু কিছু পানি হচ্ছে স্বচ্ছ না, ওর ওর হচ্ছে ভিতর দিকে তাকালে ওর তলদেশে কি আছে দেখা যায় না। আবার কাইন্ড অফ এটার এক্সাম্পলটা একটা গ্লাসের সাথে তুলনা করতে পারেন। কাচের দেয়াল, কাচের একটা হচ্ছে ডোর, একটা দরজা বা একটা জানালা। কাচের একটা দরজা বা জানালা দিয়ে কিন্তু অপর প্রান্তে কি আছে সেটা দেখা যায়। সো এই যে রঙগুলো যে আমরা ব্যবহার করতেছি, এই রঙগুলোর না স্বচ্ছতা অস্বচ্ছতা মেনটেন করা যায়, স্বচ্ছতা বা অস্বচ্ছতা মেনটেন করা যায়। সো যদি এরকম কোনো একটা রঙের স্বচ্ছ বা অস্বচ্ছত্ব মানে অস্বচ্ছ, এই বিষয়গুলো আপনি যদি হচ্ছে মেনটেন করতে চান, যদি চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় এসে লিখবেন হচ্ছে RGBA, তারপরে হচ্ছে এই জায়গাটা একটা কমা। আপনি কি বুঝতে পারতেছেন? 4 নম্বর আর একটা এর ভ্যালু দিয়ে দিব। ধরেন এখানে এর ভ্যালু দিলাম 1। এই যে আপনি এর ভ্যালু 1 দিচ্ছেন, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে বাই ডিফল্ট স্বচ্ছ কালারটাই হবে এখানে, মানে কালারের কোনো অপাসিটি আসবে না, একবারে হচ্ছে ডার্ক ব্ল্যাকটাই আসবে। দেখেন আমি এখানে এই জায়গায় বসাই, এখানে একটা এ দিবেন, এই জায়গাতে একটা হচ্ছে কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে 1 লিখলাম, সম্পূর্ণ কালারটাই হচ্ছে আগে যা ছিল ওইটাই আসবে। আপনি যখন এখানে একটু আগে যখন হচ্ছে আপনি 1 দেন নাই, তখনও এটার ভ্যালু 1 ছিল, মানে পূর্ণ ভ্যালু ছিল এটার, পূর্ণাঙ্গতা ছিল এটার। বাট এখন একটু একটা মজার বিষয় দেখেন, এখানে দেখেন আমি এই জায়গায় মডিফাই করতেছি, আমি এই একের আগে একটা দশমিক বসাইছি, মানে 0.1, দেখা যায় এটা যে অনেক স্বচ্ছ হয়ে গেছে। ধরেন আমি একটু ভ্যালু বাড়ায় 0.5 বসাইতেছি, কাইন্ড অফ এটা মনে করেন যে অনেকটা 50%-এর মতন হচ্ছে স্বচ্ছ হয়েছে। যখন পূর্ণাঙ্গ 1 দিবেন তখন ও 100% কালারেই চলে আসে। বাট যদি হচ্ছে ভ্যালুটা আমরা ধরেন হচ্ছে 0.4 দিই, 0.4 পর্যন্ত কি থাকবে, ও হচ্ছে স্বচ্ছ বা অস্বচ্ছ হচ্ছে ওইভাবে হয়ে থাকবে। এখন এখানে একটা মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এই যে দশমিক দিয়ে আপনি যে ভ্যালুগুলো লিখতেছেন 0.1 2 3, পূর্ণাঙ্গ ভ্যালু হচ্ছে লিখতেছেন 1 দিয়ে, এখানে কি কালারটা আসলে চেঞ্জ হচ্ছে? মানে এটা কালো রং ছিল, কালো থেকে কি এখন হচ্ছে এটা খয়েরি হয়ে গেল, বা এটা কি অ্যাশ কালার হয়ে গেল, ছাই রঙের হচ্ছে রং হয়ে গেল? না, রং ওই ডার্ক ব্ল্যাকই ছিল, ব্ল্যাকই আছে। জাস্ট যেটা হয়েছে সেটা হলো কালারটার হচ্ছে কি হয়েছে, অপাসিটি কমছে আর বাড়ছে। বুঝতে পারতেছেন কিছু? এইটার আরেকটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য ছোট্ট আরেকটা কাজ করব আমি। দেখেন এখানে একটা H1 লিখলাম, ধরেন H1 একটা টেক্সট দিলাম, ধরে নেন এই টেক্সটটা আপনি, এটা আপনি। আর আমি এখন যে কাজটা করব সেটা কি করব সেটা আপনাদের বোঝার কোনো দরকার নেই, খালি দেখে রাখেন। মনে করেন যে হচ্ছে ওই লোকটা, এই যে এইটা একটা কাচের জানালা, তার অপর প্রান্তে দেখা যায়, দেখা যায় ওই প্রান্তে কি আছে, মানে পূর্ণাঙ্গ হচ্ছে স্বচ্ছ, মানে অস্বচ্ছ এটা গ্লাসটা। এখন আসেন এটাকে আমি একটু স্বচ্ছ বানাই, আমি এটা 0.1 দিই, দেখা যায় অপর প্রান্তে কে আছে, দেখা যায় এই যে গ্লাসটার ওই প্রান্তে কে আছে। আস্তে আস্তে স্বচ্ছতা বাড়ান বা কমান, দেখবেন যে একটা সময় আপনি দেখতে পারবেন না যে ওই প্রান্তে কি আছে। 0.8 দিলাম, দেখেন অনেকটাই হচ্ছে দেখা অস্পষ্ট হচ্ছে হয়ে গেছে। 0.9 দিলাম, অনেকটা আরও অস্পষ্ট। এবার জাস্ট 1 দিয়ে দিলে আর ওই পাশে কেউ আছে কিনা আপনি দেখতেই পাচ্ছেন না। তার মানে এখানে বিষয়টা হলো কি, স্বচ্ছতা অস্বচ্ছতা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। আরও একটা কালার আছে HSL, এইটা হচ্ছে অনেকটা এই যে এরকমই RGBর মতোই 3টা ভ্যালু দিয়ে হচ্ছে লেখে লেখে কাজ করতে হয়। আপনাদেরকে আমি অলরেডি ডকুমেন্টেশন পড়া দিয়েছিলাম, পড়ান নাই আপনারা ডকুমেন্টেশনগুলো? W3 স্কুল থেকে HTML পার্ট পড়া দিয়েছিলাম, পড়ছেন? এই যে টিউটোরিয়ালে পার্ট এসে HTML টিউটোরিয়ালে ক্লিক করবেন, ক্লিক করলে এইখানে হচ্ছে এই যে বেশ কিছু বিষয় ছিল, এগুলো পড়ছেন এগুলো। তারপরে HTML এর পাশে এই যে CSS ক্লিক করবেন, এই যে এইখান থেকে CSS এর পার্টগুলো, ওই যে দেখেন CSS সিলেক্টর নিয়ে এখানে কাজ হয়েছে, বিভিন্ন রকমের CSS এর সিলেক্টর। আমরা কিন্তু সব সিলেক্টর দেখি নাই, আমরা কিছু হচ্ছে সিম্পল বা জেনারেল সিলেক্টর দেখছি, আরও অনেক রকমের সিলেক্টর আছে, কম্বিনেটর আছে, সুডো সিলেক্টর আছে।
আমরা কিন্তু ডিসেন্ডেন্ট সিলেক্টরও দেখি নাই, দেখেন এই যে কম্বিনেটর, সুডো, এগুলো নিয়ে হচ্ছে, এগুলো নিয়েও কাজ করতে হবে, ভয় পাইলে হবে না। আর মুখস্থ করারও কোনো দরকার নাই, প্র্যাকটিস করতে হবে খালি। আরেকটা বিষয় জানতে হয়, সেটা কি জানেন? কোন জায়গায় গেলে কি পাওয়া যায় সেটা জানতে হয়। অ্যাকচুয়ালি ডেভেলপাররা সবচেয়ে বেশি ভোগে কোন জায়গায় জানেন? ডেভেলপাররা যারা নতুন নতুন ডেভেলপমেন্ট শুরু করে, তারা সবচেয়ে বেশি যেই জিনিসটা ভোগে সেটা হলো যে কোন জিনিস কিভাবে খুঁজে বের করতে হয়, কোন জায়গায় গেলে পাওয়া যায় সেটা হচ্ছে তারা জানে না। আমি এখানে চেষ্টা করব আপনাদেরকে ক্লাসে আমার মতন করে টপিকগুলো পড়ায় পড়ায় সেই টপিকগুলোর ডকুমেন্টেশন বই থেকে শিখতে হয়, কী লেখে সেগুলো হচ্ছে খুঁজে বের করা যেতে পারে, সেগুলো একটু দেখানোর। এটার বেনিফিটটা কী হবে? আপনার সব কিছুতে আমার আশায় বসে থাকতে হবে না। আমি তো ক্লাসের কন্টেন্ট ক্লাসে পড়াবোই, বাট এর পাশে, এর আশেপাশে, এর সামনে পিছে আরও অনেক কিছু আছে, থাকবে। শুধু এসটিএমএল আর সিএসএস এর ক্লাস যদি কেউ মনে করেন যে চিন্তা করে 6 মাস ধরে হচ্ছে খালি এসটিএমএল আর সিএসএস শিখবে, সে শিখতে পারবে, তার পড়া শেষ হবে না। কিন্তু আমার ক্লাসের মডিউলে আমি হচ্ছে আমার কয়েকটা হচ্ছে অল্প কয়েকটা ক্লাস আমরা হচ্ছে এসটিএমএল সিএসএস এর মডিউলে দেওয়া। সো এইখানে এই অল্প কয়েকটা ক্লাসের ভেতরে তো আমি একবারে পুরো আপনাকে 1 বছর 2 বছরে পড়া এসটিএমএল সিএসএস শেষ করতে পারবো না। আপনি চাইলে হচ্ছে কি করতে পারেন, এসটিএমএল সিএসএস 2 বছর লাগেও করতে পারেন। তো যেইটা আমি এখানে করব, বা যেইটা আমি হচ্ছে সব সময় করব, সেটা হলো আপনাকে আমি একটা আইডিয়া দিয়ে দিব যে দেখেন এই জিনিসটা এই, এটা দিয়ে এইভাবে কাজ করে, এইটা দিয়ে আপনি এই এই জিনিস করতে পারবেন, এই জায়গায় গেলে হচ্ছে আরও অন্যান্য জিনিস পাবেন। তো যখন আমি এটা বুঝাই আপনাকে দিয়ে দিব, এবার আপনার কাজ শুরু। আপনি কি করবেন সেটা নিয়ে হচ্ছে সামনে পিছনে ডানে ভাই আরও কি আছে সেটা আপনাকে শিখতে হবে। শিখবেন নাকি শিখবেন না, নাকি ভাইয়ার আশায় বসে থাকবেন? মানে কিছু হইলেই হচ্ছে আগে একটু কান্নাকাটি করে দিবেন, ভাইয়া শেষ আছে কিছু এরকম। ওরে আপনি যতই বুঝান, যতই কিছুই করেন, ও দিন শেষে ভাইয়া ভ্যা করে হচ্ছে বসে থাকে। অনুগ্রহ করে একটু প্র্যাকটিস করে এগুলো, নাহলে কিন্তু হবে না। এই জায়গা থেকে একটা একটা জিনিস একটু দেখাই দিই, যেহেতু সে কালারে ক্লিক করেন। এই যে কালারে ক্লিক করছেন না, দেখেন এই যে এখানে হচ্ছে আপনাকে কালারের নাম দেখাচ্ছে, বিভিন্ন রকমের কালারের নাম কল করলে বিভিন্ন রকমের কালার আসে, এটা দেখলেন। আবার দেখবেন এইখানে হচ্ছে 8 GB কালার আছে, ওই যে একটু আগে যে কালারটা রেড গ্রিন ব্লু দিয়ে হচ্ছে যেটা দেখাইছি 8 GB, এখানে এখানে একটা কালারের হচ্ছে একটা মানে কালার পিকার আছে। এখান থেকে হচ্ছে রেড গ্রিন ব্লুর আপনি যদি ভ্যালুগুলো বাড়ান কমান, দেখতে পাবেন নতুন নতুন কালার তৈরি হচ্ছে, দেখা যায়। আমি রেড নিলাম হচ্ছে ধরেন 0, গ্রিন নিলাম হচ্ছে মনে করেন যে আমি এই যে 100 পর্যন্ত নিলাম গ্রিন, আর হচ্ছে ব্লুটাকেও হচ্ছে আমি মনে করেন যে কমাই দিলাম, দেখেন ডার্ক গ্রিন হয়ে গেছে কালারটা। এই যে হচ্ছে হেক্সাডেসিমাল কালার, এই যে হচ্ছে HSL, হিউ স্যাচুরেশন ব্রাইটনেস মেনটেন করেও একটা কালারকে মেনটেন করা যায়। হিউ স্যাচুরেশন আর হচ্ছে লাইটনেস বা ব্রাইটনেস, লাইটনেস বলছে, ওটা লাইটনেসই থাকে। হিউ স্যাচুরেশন লাইটনেস সব কমায় দেন, কী হবে, সব হচ্ছে ডার্ক ব্ল্যাক কালারটা চলে আসছে। হিউটা হচ্ছে আপনি 0 করে দেন, স্যাচুরেশন হচ্ছে আপনি বাড়ায় দেন, লাইটনেসও বাড়ায় দেন, হোয়াইট কালার চলে আসে কিন্তু এখানে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার এখন, যদি আপনারা দেখে হয়তো হচ্ছে বুঝতে পারতেছেন না। আমাদের সবচেয়ে বেশি কালার ব্যবহার হবে 8 GB এ, 8 GB এই কালারটা সবচেয়ে বেশি ব্যবহার হবে। ওই যে ডার্কনেস, সরি ডার্কনেস না, ভুল বলতেছি, মানে ওই যে কী বলে, কালারের অপাসিটি মেনটেন করার যখনই দরকার হবে তখন আমরা 8 GB নিব। আর নর্মাল এমনি কালার কোডের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হবে হেক্সাডেসিমেল। ক্লিয়ার? তার মানে হেক্সাডেসিমেল এবং হচ্ছে 8 GB, এই দুইটা দিয়েই আমরা সবচেয়ে বেশি কাজ করব। ওকে, আপনাদেরকে কিছু পড়া দিই। আপনার নেক্সট ক্লাসে সিএসএস টিউটোরিয়ালে এগুলো পড়ছিলেন, পড়া দিছিলাম আপনাদেরকে, পড়া কি দিছিলাম? এই যে এইখানে হোম থেকে শুরু করে ভাইয়েরা পুরো আপনার নেক্সট ক্লাসে ডিসপ্লে পর্যন্ত হচ্ছে আপনারা পড়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন, যা পারেন। পড়তে পারবেন না, এই হোম থেকে হচ্ছে ডিসপ্লে পর্যন্ত একটা পড়া দিয়ে দিলাম, এটা পড়বেন এবং প্র্যাকটিস করে সাবমিট করবেন। আমি একটু এখানে আপনাদেরকে লিখে দিই, ভাইয়েরা পুরো তাকান। গিটহাবে একটা নতুন রিপোজিটরি করে HTML এর পার্টে হোম থেকে, হোম HTML এর পার্টে একবার এই যে হোম থেকে এই পর্যন্ত করবেন, এই যে ব্লক ইনলাইন পর্যন্ত করবেন। আমি এটা আবার বুঝাই দিব, পড়ে দেওয়ার কিছু নেই, এটা হচ্ছে HTML এর পড়া। আর CSS এ যে এই হোম থেকে হচ্ছে ডিসপ্লে পর্যন্ত, এই যে এখানে লিখে দিলাম
সিএসএস হোম টু ডিসপ্লে, যদিও আপনাদের সাথে এই শিটটা শেয়ার করি নেই, এটা এখন শেয়ার করবো না, পরে করবো। আর এসটিএমএল পার্টে হচ্ছে হোম থেকে ব্লক থেকে ইনলাইন, এটা একটা রিপোজিটরিতে করেই আপনারা সাবমিট করবেন, একটাই রিপোজিটরি। আপনাদের এখন একটু সিআর অ্যাসিস্ট্যান্ট সিআর বানানো উচিত ব্যাচে। আচ্ছা, সবাই মাইক্রোফোনটা মিউট করেন। আমি একটু আবার বলে দিই, আমরা হচ্ছে 3 জন সিআর রেডি, 3 জন না 5 জন হচ্ছে সিআর রেডি করছি। ফার্স্ট সিআর বাইজিৎ ভাই, সেকেন্ড সিআর সাজ্জাদ ভাই, থার্ড হচ্ছে রশনি, ফোর্থ হচ্ছে ইনফাত ভাই এবং হচ্ছে ফিফথ হচ্ছে আমাদের মেহেরুন। সো আপনাদের কাজ আছে কিছু, এই কাজগুলো তো অলরেডি হচ্ছে এখানে নোট করাই আছে। যেমন বাইজিৎ ভাই হচ্ছে প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্স নেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে শিটটা আমি এখানে অ্যাটেন্ডেন্সের সিস্টেম রেডি করে দিব। এইখানে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে উঠাবে উনি এটা উঠাবেন। আর তারপরে হচ্ছে এসডব্লিউ নিয়ে কাজ করবে হচ্ছে সাজ্জাদ ভাই এবং তার সাথে হচ্ছে ইনফাত ভাই। আপনারা হচ্ছে গ্রুপে এই যে এরকম পোস্ট দিবেন, এই পোস্টটা দিবেন, এটা হচ্ছে সাজ্জাদ ভাই দিবে। আর তার সাথে হচ্ছে এখানে এসডব্লিউ পোস্টের লিঙ্কগুলো সেগুলো কালেক্ট করে আমি শিট রেডি করার পরে এখানে শিটে উঠাবে। আর ফিমেল আপু যারা আছে তাদেরকে হচ্ছে এই মেহরুন আর হচ্ছে রশনি দুজন মিলে সাপোর্ট দিয়ে একটু হচ্ছে হেল্প করবে। অন্যান্য আরও কয়েকজন যেমন হচ্ছে হৃদয় বা অন্যান্য ভাইয়েরা আপুরা আরও যারা আছেন, যাদেরকে এখানে হচ্ছে কোনো দায়িত্ব দিই নাই, মনে করেন না কিন্তু আপনাদের দায়িত্ব নাই, প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনারাও হচ্ছে কেউ কিছু না পারলে আপনারা হেল্প করেন। তবে একটা বিষয় শিখাই দিই, একটা নতুন বিষয় শিখাই, এটার নাম হচ্ছে হেকমত। হেকমত জিনিসটা কি, এটার সাথে একটু পরিচিত হন। হেকমত জিনিসটা কি, আপনাদেরকে হেকমত অবলম্বন করতে হবে। হেকমত সুন্দর সুষ্ঠুভাবে বুঝায় শোনায় মানুষকে দিয়ে হচ্ছে কাজ আদায় করে নেওয়া। আপনারা জানেন কি না আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা মানে দেখবেন যে হচ্ছে এই যে কোরআন মাজিদে বিভিন্ন দোয়া আছে, ওই দোয়ার ভিতরে একটা দোয়া এরকম যে এটা কোরআন মাজিদের দোয়া নাকি হচ্ছে হাদিস থেকে বর্ণিত আসে, এটা ঠিক প্রপারলি আমার মনে নাই, তবে বর্ণনাটা হচ্ছে ওই দোয়াটা এরকম। দোয়াটার অর্থ হচ্ছে এরকম: হে আল্লাহ, আমার সন্তানকে আপনি হেকমত দান করুন, তাকে আপনি হচ্ছে জ্ঞান দান করুন, তাকে হচ্ছে আপনি দাঁড়ান, আমি এখানে আমার আছে দোয়াটা, আমি সরাসরি হচ্ছে দোয়াটা বের করেই আপনাদেরকে বলতেছি। হেকমতটা যে কতটা ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্যই হচ্ছে আমি আপনাদেরকে এই দোয়াটা হচ্ছে শোনাবো। এটা হচ্ছে শিশুর জন্য দোয়া। হে আল্লাহ, আপনি তাকে হেকমত, জ্ঞান এবং বরকত দান করুন। মানে যেই দোয়াটা আছে ওই দোয়াটার হচ্ছে বাংলাটা আমি আপনাকে বলতেছি। হে আল্লাহ, আপনি কাকে, এটা হচ্ছে আমাদের শিশুদেরকে বলা হয়েছে যে হচ্ছে হেকমত, জ্ঞান এবং বরকত দান করুন। তার মানে কতটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট বিষয় হেকমত চাওয়া। হেকমত জিনিসটা কি, ধরেন ব্যাচের ভিতরে হচ্ছে বাইজিৎ ভাইকে সিআর বানাইছি। এখন বাইজিৎ ভাই যায়া মনে করেন যে আব্দুর রব ভাইয়ের এসডব্লিউ দেখতেছে, দেখা আব্দুর রব ভাইরে হচ্ছে যে বলল, এটা কি করছেন, কিছু হইল এটা এসডব্লিউ, এরকম করে কেউ এসডব্লিউ করে নাকি, এই জায়গায় হচ্ছে প্রজেক্টটাতে আপনি লাল রং কেন দিয়েছেন, একবারে হচ্ছে বাজে হয়ে গেছে ভাই, একবারে খারাপ। আব্দুর রব ভাইয়ের হচ্ছে কী হবে, মোটিভেশন নষ্ট হয়ে যাবে, আব্দুর রব ভাই হচ্ছে ডিমোটিভেট হয়ে যাবে। আব্দুর রব ভাই হচ্ছে চিন্তা করবে এরকম, সিআর হয়েছে দেখা আজকে আমার সাথে কেমন ব্যবহারটা করলো, একটু বেশি পারে, এই বেশি পারেন দেখেই আমার সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করবেন, পাইলো মনে একটা কষ্ট। আরেকদিন যদি হচ্ছে সেম বাইজিদ ভাই হচ্ছে যে উনারে বলে, এইবার হচ্ছে মনে করেন যে আব্দুর রব ভাই হচ্ছে কি রেগে যাবে, বলবে এই মিয়া কি শুরু করছেন, প্রত্যেকদিন আপনি এসে হচ্ছে মাতবরি করেন, আপনি কি বেশি বুঝেন কিনা, শুরু হয়ে গেল দুইজনের ভিতরে হচ্ছে গ্যাঞ্জাম। এই যে জিনিসটা, এটা যেটা করলেন আপনারা, এটা কিন্তু হচ্ছে হেকমত না। এবার হেকমত কি সেটা বুঝেন। ধরেন আব্দুর রব ভাই হচ্ছে কম পারে, ভালো করে হচ্ছে কাজ করতে পারে না, তো উনি একটা ওয়েবসাইট তৈরি করছে, এখানে লাল রং দিছে, কিন্তু ওই লাল রংটা আসলে দিলে ওয়েবসাইটটা দেখতে খুবই খারাপ লাগতেছে। বাইজিৎ ভাই এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছে। এখন বাইজিৎ ভাইয়ের কী করা উচিত, বাইজিৎ ভাই যাবে যে আব্দুর রব ভাইকে বলবে সুন্দর করে যে ভাই ওয়েবসাইটটা তো ভালোই বানাইছেন মাশাআল্লাহ, কিন্তু এই জায়গাতে যদি আপনি লাল রং না নিয়ে আপনি যদি হচ্ছে কি হলুদ রং দিতেন তাহলে মনে হয় আরও সুন্দর হইতো ভাই, একটু দেখেন তো কেমন হয়। এইবার আব্দুর রব ভাই চিন্তা করবে, উনি তো ব্যাচের সিআর, উনি তো কথাটা খারাপ বলে নাই, উনি তো ভালোই প্র্যাকটিস করে, আমার থেকে ভালো জানে, উনি নিশ্চয়ই হচ্ছে ভালো চাওয়ার জন্যই, উনি তো আমার ভালো চায়, আমার ভালোর জন্যই হচ্ছে উনি আমাকে কী করছে, এই আইডিয়াটা দিছে, আমি উনার কাজটা মানে উনি যে আইডিয়াটা দিছে এটা আমি কাজে লাগাই। একটু দেখেন কি হইলো, এবার দুইজনের ভিতরে হচ্ছে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, দুইজন মিলে হচ্ছে ক্লাসে অন্য কেউ পড়া করুক আর না করুক, এই দুইজন মিলে দেখবেন হচ্ছে আলোচনা করে করে পড়াগুলো হচ্ছে পরে সামনে আগে যাবে। আমি আপনাদের দুজনের নাম দিছি মানে হচ্ছে দুজনকে মিন করে বলছি বিষয়টা কিন্তু এমন না। আমি আপনাদের কাছে প্রথম সিনারিও আর হচ্ছে সেকেন্ড সিনারিও দিয়ে আমি আপনাদের কাছে হেকমত বিষয়টা কি সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। আপনারা এইরকম হেকমত অবলম্বন করবেন। আর এবার আসে আমি কি করব, আমার কাছে হচ্ছে আমি এখন আর হেকমত অবলম্বনের রাস্তায় নাই, আমি সোজা ধরবো, পড়া না হলে কেনি,
আর পড়া হইলে হচ্ছে আদর। এইটা হচ্ছে এই সিস্টেমে হচ্ছে আমি আগাবো। আর আপনারা নিজেরা আপনাদের লাইফে সব জায়গাতে আপনারা হচ্ছে হেকমত অবলম্বন করে হচ্ছে আপনারা চলতে থাকবেন। ওকে ভাইয়েরা পুরা ব্যাচের ভিতরে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয়। সো আপনাদের হচ্ছে সিআর অ্যাসিস্ট্যান্ট সিআর আমি তৈরি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ওনাদেরকে আপনারা হেল্প করবেন, এমন না যে হচ্ছে ওনাদেরকে খাটাইতেছেন আপনারা। সবাই মিলেমিশেই আমরা একসাথে হচ্ছে কাজ করবো। আর অনেক অনেক দূর যাইতে হবে, অনেক দূর, অনেক কাজ করতে হবে ইনশাআল্লাহ। আজকের এই পার্টটুকু এই পর্যন্তই। আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।